কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সঙ্গে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য ও পরামর্শ এবং শেষাংশে থাকছে মৎস্য বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। উপকূলীয় এলাকায় মাটি নিচু এবং মাটিতে লবণাক্ততা থাকায় সেখানে সাধারণত সবজি ও ফল চাষ করা যায় না। সেই জন্য মাটি কেটে নালা এবং মাটি উঠিয়ে উঁচু করে সেখানে সবজি ও ফল চাষ করা যায়। এই ধরনের চাষকে বলা হয় সরযান পদ্ধতির চাষ। জনাব মোহাম্মদ বেলায়েত হোসেন সোনাতলা, বুড়িচর, বরগুনা সদর এই ধরনের একজন সফল চাষী। তিনি তার জমিতে সরযান পদ্ধতিতে সবজি চাষ করে বিপ্লব ঘটিয়েছেন। তার উৎসাহে আরও অনেকে এই কাজ করে এলাকাকে সবজি পল্লী হিসেবে পরিচিত করে তুলেছে। সেখানে বেডে যেমন বিভিন্ন ধরনের শাকসবজি ও ফলের চাষ হচ্ছে, তেমনি নালায় হচ্ছে নানান ধরনের মাছের চাষ। উপকূলীয় এলাকায় অনেক কৃষকই এই ধরনের চাষ করে লাভবান হচ্ছেন। সেখানে সারা বছরই সবজি পাওয়া যাচ্ছে। সবজি ছাড়াও কলা, পেঁপে, কুল, আম, লেবু, পেয়ারা, সফেদা, নারকেল চাষ হচ্ছে। অনেকে বেডে নার্সারি তৈরি করে সেখানে বিভিন্ন ধরনের ফলের চারা উৎপাদন করছে। অনেকে পোলট্রি খামারও করেছেন। মাঝের নালাতে তেলাপিয়া, কার্প জাতীয় মাছ, পুঁটি, শিম, কই, মাগুর ও অন্যান্য মাছের চাষ করা হচ্ছে। উপকূলীয় ব্যাপক এলাকা নিচু হওয়ায় শুধুমাত্র ধান ছাড়া আর কোনো কিছুই আবাদ হতো না। সরযান পদ্ধতি প্রবর্তনের ফলে সেখানে সারা বছর সবজি, ফল এবং মাছের চাষ করা সম্ভব হচ্ছে। এই চাষ পদ্ধতি পড়ে থাকা উপকূলীয় এলাকাকে উৎপাদনমুখী করে তুলবে, সেটাই প্রত্যাশা। আর আমরা এখানে কৃষি কাজ করি, সেটা পরে আর কি অন্য কাজ করেছি। লাভবান হয়েছি, শাকসবজি দিতে পারি, নিচে মাছ ফেলাইতে পারি নালা কাটিয়া। আর আমি সব ফল গাছ লাগাইতে পারি, বেগুন গাছ লাগাইতে পারি, পেঁপে গাছ লাগাইতে পারি, আমাদের গই গাছ আছে, ক্ষেত কচু গাছে লাগানো যায়। সপ্তাহ দিয়ে আমরা একটু এই উৎপাদন করা যায়। আমাদের বেসিং নিয়ে অনেক কিছু আয় বাণিজ্য করা যায়। মাছ চাষ থাকে সবসময় 12 মাস। কাতল মাছ আছে, সিলভার কাপ আছে, চাইনিজ পুঁটি আছে, ওই মিনিয়ার কাপ আছে, তেলাপুয়া আছে, নানা পদের মাছই আছে। কৃষিপ্রধান আমাদের দেশে এমন কিছু ফসল আছে যেগুলো বৈশিষ্ট্য আর মানের কারণে দেশ ছেড়ে বিদেশে পর্যন্ত সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। তেমনি একটি ফসল সিলেটের বিশেষ জাতের লেবু, জারা লেবু। জারা লেবু সাধারণত লেবুর তুলনায় ভিন্ন আকৃতি এবং ভিন্ন স্বাদের। সাধারণ লেবুর মতো এর জারা লেবুতে অত রস হয় না, তবে এই লেবুর চামড়া খাওয়া হয়। এগুলো আকারে অন্যান্য লেবুর তুলনায় বেশ বড়। সাধারণভাবে জারা লেবুর ওজন 1 কেজি পর্যন্ত হতে পারে। বিদেশের বাজারে, বিশেষ করে ইংল্যান্ড ও আমেরিকায় বাংলাদেশের জারা লেবু বহুল জনপ্রিয়।
জারা লেবু গাছের চারা লাগিয়ে ঠিকমতো পরিচর্যা যত্ন আত্তি করলে দীর্ঘদিন পর্যন্ত ফল পাওয়া যায়। অন্যান্য লেবুর তুলনায় জারা লেবুর রোগ পোকা মাকড় কম হয়, সেজন্য এ লেবু আবাদ করা বেশ লাভজনক। সিলেট অঞ্চলের সাইট্রাস জাতীয় ফলের জন্য খুবই উপযোগী এলাকা। তবে সাইট্রাসের মধ্যে লেবু জাতীয় ফসল বা লেবু ইউরোপের বিভিন্ন দেশে অনেক আগে থেকেই রপ্তানি হয়ে আসছে এবং এই লেবুর মধ্যে জারা লেবু, যেটাকে নারকেলি লেবু বলা হয়, সেই লেবুটা সিলেটে অনেক বাগানও রয়েছে পুরাতন এবং বিদেশে বিশেষ করে ইউরোপ কান্ট্রিগুলোতে যেখানে বাঙালি অধ্যুষিত এলাকা সেখানে রপ্তানি হয়ে থাকে এবং প্রচুর বহির্ভূত আয় হয়। বিগত 5 বছর আগে এই এলাকার লেবুগুলোতে ক্যাঙ্কার ডিজিজ ধরা পড়ে। তার পরবর্তীতে রপ্তানিযোগ্য লেবু এবং সবজি উৎপাদন কর্মসূচি নামে একটা কর্মসূচির মাধ্যমে আমরা বিয়ানীবাজার, জৈন্তাপুর, বালাগঞ্জ এবং গোয়াইনঘাট সহ 4টি উপজেলাতে প্রায় 200টির নতুন লেবু বাগান স্থাপন করা হয়েছে। সেই জারা লেবুগুলো 1 বছরের বাগানগুলোর মধ্যে ফল ধরতে শুরু করেছে। প্রতিটা লেবু গাছে 1 বছরের মধ্যে প্রায় 10 থেকে 12টি লেবু আসছে, যে লেবুগুলা প্রতিটি লেবুর মূল্য 50 থেকে 100 টাকার মধ্যে হবে। এক কথা আমরা বলা যায় প্রতিটা 1 বছর থেকে 2 বছরের গাছে 600 থেকে 700 টাকার লেবু উৎপাদন হবে এবং সেই লেবুগুলা বেশি অংশ বিদেশে চলে যাবে। আর রোগবালাই বলতে পুরাতন যে বাগানগুলা 100 বছরের বাগানগুলো আছে, সেই বাগানগুলো অত্যন্ত ঘন পপুলেশন হওয়ায় সেখানে ক্যাঙ্কার অথবা থ্রিপস বা ওই যে মিলিবাগ এইসব রোগ বা আক্রমণ হয়, লেবুগুলা কোয়ালিটি নষ্ট হয়ে যায়। আমাদের স্থাপিত বাগানগুলা দূরত্ব মেনটেন করে অথবা সুষম মাত্রায় সার ব্যবহার, প্রুনিং, ছাঁটাই এইগুলো কাজগুলো করাতে সেখানে আর ক্যাঙ্কার রোগ নাই, সেগুলো সহজেই বিদেশে রপ্তানি হবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় মাঠ পর্যায়ে করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গেই থাকুন এবারে মৎস্য বিষয়ক প্রতিবেদন। বাংলাদেশে নানান ধরনের মাছ পাওয়া যায়। এর মধ্যে পাঙ্গাস একটি সুস্বাদু মাছ। নেত্রকোনা জেলার নদীতে এক ধরনের পাঙ্গাস মাছ দেখা যায়, যা পাঙ্গাসের অন্যান্য জাত থেকে আলাদা। মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানীগণ এ মাছকে সম্ভাবনাময় হিসেবে চিহ্নিত করেছেন। মেকং নদী থেকে অনেক বড় আকারের সে পাঙ্গাস মাছ সংগ্রহ করেছেন। এ মাছের আকার অনেক বড় বিধায় এর নাম দেয়া হয়েছে জায়ান্ট পাঙ্গাস। বিজ্ঞানীগণ এ মাছ নিয়ে ইতিমধ্যে গবেষণা শুরু করেছেন। 1 বছরের গবেষণায় দেখা গেছে মাছের বৃদ্ধি হয়েছে দৈর্ঘ্যে 5 ফুট, বেড়ে 3.5 ফুট এবং ওজন 60 কেজি। এই ধরনের বৃদ্ধি আর কোনো মাছে দেখা গেছে বলে মনে হয় না। বিজ্ঞানীদের মতে এ জাতের একটি পাঙ্গাস 4 থেকে 5 বছরে 300 কেজি ওজনের হতে পারে। বিজ্ঞানীগণ এ মাছের ডিম উৎপাদনের জন্য অক্লান্ত গবেষণা চালিয়ে যাচ্ছেন। তারা সফল হলে আগামী বছরই এ মাছের রেণু কৃষক পর্যায়ে দেওয়া সম্ভব হবে। এ মাছের পোনা সংগ্রহ করে কৃষকগণ চাষ করতে পারলে দেশের মাছ উৎপাদনে এক নবদিগন্তের সূচনা হবে। একটি মাছ ব্যবহার করে কমপক্ষে 50টি পরিবার খেতে পারবে। এটি দেশের জন্য আশীর্বাদ হিসেবে পরিগণিত হবে। আমরা আশা করি বাংলাদেশে এ দেশি পাঙ্গাস চাষের গবেষণা সফল হবে। এ মাছ চাষে বিপ্লব সূচিত হবে, উৎপাদিত হবে প্রচুর সুস্বাদু পাঙ্গাস, যা দেশের আমিষের ঘাটতি পূরণে এবং বৈদেশিক মুদ্রা অর্জনে অনবদ্য ভূমিকা রাখবে। এটা মেকং রিভারের জায়ান্ট পাঙ্গাস, এটার সায়েন্টিফিক নেম পাঙ্গাসিয়াডন জাইগাস। এটাকে জায়ান্ট পাঙ্গাস হিসেবে এই জন্যই এটা প্রসিদ্ধ। এটা প্রায় 300 কেজি বা এরও বেশি হয়, কারণ এই মাছটা রাক্ষসে না, এটা দাঁত নাই। কাজে এই মাছ অন্য মাছের সাথে, পাঙ্গাস গ্রুপের মাছগুলি অন্য মাছের সাথে সেফ, এটা যে রুই কাতলার সাথে এটা চাষ করা যায়, এই জন্য এটা দাঁত নাই, এটা রাক্ষসে না।
এখন এই মাছটা বছরে 4 থেকে 5 কেজি হয়। যদি এই মাছের রিসার্চটা আমরা সাকসেস হতে পারি তবে আমাদের দেশে অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্টে এটা একটা বিরাট অবদান রাখবে। আপনারা জানেন যে পাঙ্গাস মাছ, থাই পাঙ্গাস, এটাও মৎস্য গবেষণা ইনস্টিটিউট একসময় প্রথম পোনা উৎপাদন করে এদেশে ছড়িয়ে দিয়েছে। আজকে গরিবের খাদ্য হিসেবে সেই পাঙ্গাস ছড়িয়ে আছে সারা দেশে, মানুষ পুষ্টি খেতে পারছে, পাঙ্গাস আছে বলেই গরিব মানুষও খেতে পারছে। এখন এই জায়েন্ট পাঙ্গাসে যদি মৎস্য গবেষণা ইনস্টিটিউট সাকসেস হতে পারে তবে এটা আমাদের দেশের জন্য অ্যাকোয়াকালচার ডেভেলপমেন্টে একটা বিরাট ভূমিকা রাখবে। এই মাছটা যেহেতু অনেক বড় মাছ, এটা ডিমের পরিমাণও অনেক বেশি এবং এটা বছরে আপনার 4 থেকে 5 কেজি ওজন হয়, যেখানে থাই পাঙ্গাস বছরে 1 থেকে 1.5 কেজি ওজন হয়। এখন এই মাছটা যদি মৎস্য গবেষণা ইনস্টিটিউট ব্রিডিংয়ে সাকসেস হতে পারে, এবং আমরা কালচার সিস্টেমে দেখেছি মাছটা এই আর্টিফিশিয়াল ফিড খেয়ে আপনার মাছটা বাড়ে, তবে আমরা যদি চাষি পর্যায়ে যখন এই টেকনোলজিটা দেওয়া হবে, চাষিরা পোনা উৎপাদন করে ভীষণ একটা চাষিরা লাভবান হবে এবং দেশে মাছ যে একটা কমার্শিয়ালি একটা লাভবান জিনিস, বাংলাদেশের জন্য প্রাণীজ আমিষ পূরণে একটা বিরাট অবদান রাখবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দর্শক দেখছিলেন মৎস্য বিষয়ক প্রতিবেদন। এরই সঙ্গে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময় প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। কৃষক কৃষি তার উন্নয়ন, স্বপ্ন